নাসিরনগরে হিন্দু পাড়ায় হামলার ঘটনার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। বারবার আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে বাড়িঘর, মন্দির, বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। যে সমস্ত পরিবারগুলো ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চাই তাদেরকে পুনর্বাসন করা দেওয়া হোক এবং প্রতিটা মন্দির প্রতিষ্ঠা করা হোক। শুধু নাসিরনগরই না, সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে যে ঘটনা ঘটছে তার স্থায়ী অবসান চাই। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর নতুন ষড়যন্ত্র চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। অসাম্প্রদায়িক চেতনায় সেখানে চির ধরিয়ে দেওয়ার জন্য একটা নতুন একটা ইস্যু তৈরি করার জন্য এগুলো আমরা মনে করি। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত আরও 4 জন গ্রেফতার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গোবিন্দগঞ্জে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতেই আদিবাসী নিহতের সংখ্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। অভিযোগ স্থানীয়দের, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি। শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীর দূরত্ব। পদ্ধতিতে পরিবর্তন এনে সৃজনশীল ও আনন্দময় শিক্ষা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীর প্রায় 11 লাখ বস্তিবাসীর জীবনমান পরিবর্তনে নেই কোনো পদক্ষেপ। শুধু উচ্ছেদ নয়, পরিকল্পিত উন্নয়নের পরামর্শ। 30 নভেম্বর শেষ হচ্ছে কাতারে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা। শাস্তি এড়াতে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। উদ্বিগ্ন মুসলিম ও বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের পক্ষে থাকার আশ্বাস নিউ ইয়র্ক মেয়রের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন ও সচেতন নাগরিক। এ সময় তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বারবার এমন ঘটনার জন্য বিচারহীনতাকে দায়ী করেছেন। এদিকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর জন্য নতুন ষড়যন্ত্র চলছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত আরও 4 জনকে আজ গ্রেফতার করেছে পুলিশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব কবে? এ প্রশ্ন শুধু এই আন্দোলনকারীদের নয়, এ প্রশ্ন বাংলার প্রতিটি মানুষের। শাহবাগে প্রতিবাদ আর স্লোগানে মুখর প্রতিটি মানুষের দাবি একটাই, বিচার করতে হবে দেশের সম্প্রতি ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক হামলার ঘটনার। ওই এলাকার মন্ত্রী মালাউন বইলা গালি দেয় এবং কোনো ব্যবস্থা না নেয়। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যে সমস্ত পরিবারগুলো ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চাই তাদেরকে পুনর্বাসন করা দেওয়া হোক এবং প্রতিটা মন্দির প্রতিষ্ঠা করা হোক। যে চেতনাকে ধারণ করে ধর্ম বর্ণ নির্বিশেষে বহু রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আবারও সবাইকে এক হওয়ার আহ্বান ছিল আন্দোলনকারীদের মুখে। ধর্মের নামে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মানুষের অধিকারকে হরণ করা হয়, নষ্ট করা হয়, তখন সেই স্বাধীনতার চেতনা কখনোই সংরক্ষিত থাকতে পারে না, সেটা নষ্ট হয়েছে এবং এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। শুধু নাসিরনগরই না, সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে যে ঘটনা ঘটছে তার স্থায়ী অবসান চাই। এর আগে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বেশ কয়েকটি সংগঠন। বারবার আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে বাড়িঘর, মন্দির, বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। নারী নির্যাতন, মা বোনদের কানের দুল পর্যন্ত টেনে নিয়ে যেভাবে লুটপাট করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরনগরের হামলার ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যেটা বিশ্বাস করি, অসাম্প্রদায়িক চেতনায় সেখানে চির ধরিয়ে দেওয়ার জন্য একটা নতুন একটা ইস্যু তৈরি করার জন্য এগুলো আমরা মনে করি। তো তদন্তর পরে যে প্রকৃত দোষী তাকে আইডেন্টিফাই করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
নাসিরনগরের ঘটনাস্থল পরিদর্শন শেষে হামলার ঘটনায় জড়িতদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। হিন্দুপাড়া পরিদর্শন করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একটি প্রতিনিধি দলও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা। সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 3 জন নয়, মারা গেছেন 2 জন সাঁওতাল। বৃহস্পতিবার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে আদিবাসী রমেশ টুডু মারা গেছেন বলে জানিয়েছেন স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সিন্টাজুরি গ্রামের আদিবাসী রমেশ টুডু রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মারা গেছেন এমন সংবাদ প্রকাশ করা হয় গণমাধ্যমে। তবে তার স্বজনরা জানিয়েছেন ওই সংঘর্ষের সময় রমেশ টুডু বাড়িতে ছিলেন এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার মারা যান তিনি। সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে তার কোনো বাড়ি নেই বলেও জানান তারা। বউ বাচ্চা কেউ নাই, তো যত্ন করার লোকও নাই। এখন হঠাৎ করে পেটের ব্যথা বেশি হয়ে গেছে, মারা গেছে। রমেশ টুডু পেটের ব্যথা দিয়ে মারা গেছে। মারামারি করেনি, ওখানেও যায়নি, গুলিও খায়নি, কিছু করেনি। এই 3 দিন থেকে ওনার সমস্যা ছিল, মাঝখানে আবার ওষুধও খাইনি, ওই অবস্থায় এখানে পেটে ডোকাডোকি করতো, লাস্টে উনি মারা যায়। একটি মহল সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে উস্কানিমূলক মিথ্যা সংবাদ প্রচার করছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের। সবাই চাঁদা দিয়ে তাকে মাটি দেওয়া হয়েছে। পেপারে যে নিউজ হয়েছিল তা মিথ্যা, কোনো গোলাগুলিতে মারা যায়নি। একটি মহল এই সংঘর্ষকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিলের জন্য, দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ঘটনাগুলো করে বেড়াচ্ছে। এদিকে সংঘর্ষের ঘটনার পর গোবিন্দগঞ্জের মাদারপুর আদিবাসী পল্লীতে আশ্রয় নেওয়া সাঁওতালদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে স্থানীয় প্রশাসন বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। আমাদেরকে বলতেছে এই বস্তি বাড়িতে যেন থাকতে না পারে। এখন কি করে খাবো, কোথায় পাবো, কি আমার সরকার দেখিচ্ছে না। টিওনো সাহেব এবং ওসি সাহেব বলছে আপনাদেরকে টাকা বেশি হয়ে গেছে, বেগে করে তুমি কত টাকা নিয়ে এসেছো। গত 6 নভেম্বর রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডি নামে 2 সাঁওতাল মারা যান। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে গোবিন্দগঞ্জে আদিবাসী গ্রামে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া সহ পুনর্বাসন করার দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ আদিবাসী ফোরাম ও জাতীয় আদিবাসী পরিষদের নেতারা। মিল কর্তৃপক্ষের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়ে তদন্ত করে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। 2, এই মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের কাজ গড়ায় দাঁড় করাতে হবে। বাড়িঘর জ্বালানোর আগে যেটা করছে সেটা লুণ্ঠন, যত রকম ঘরে যা কিছুই আছে কাপড় চোপড় সমস্ত লুণ্ঠন করে নিয়ে যেতে যেতে বাকি যেটুকু থাকে সেটুকুর বোধহয় আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এই লুণ্ঠন এবং অগ্নিসংযোগ এটা হইতেছে চরম মানবতা বিরোধী। এই মানুষগুলি ঠিক যে অবস্থায় ছিল এই ঘটনাগুলি ঘটার আগে সেই জায়গায় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং ক্ষতিপূরণ কথাটা আমরা বলতে চাই, তাদেরকে যেন ত্রাণের আওতায় নিয়ে আসা না হয়। আমরা ক্ষতিপূরণ চাই তাদের জন্য, যে তারা যেন যথার্থ ক্ষতিপূরণ পান। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। সরকার বিএনপিকে ভয় পায় বলেই সমাবেশের অনুমতি দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। মানুষ যদি একসাথে হয় ওরা মানুষকে ভয় পায়, মানুষকে ভয় পায় বলে ওরা নির্বাচন দেয় না, মানুষকে ভয় পায় বলে ওরা রেফারেন্ডাম কেড়ে নিয়েছে কনস্টিটিউশন থেকে, মানুষকে ভয় পায় বলে ওরা দূরে দূরে থাকে। ভয়টা এই জন্যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কথা আমি আগেও বলেছি যে আওয়ামী লীগ আসলে এখন দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে, ব্যাংকরাপ্ট, কিচ্ছু নেই তার। এই জন্যই তাকে পুলিশের উপর নির্ভর করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে হয়, জনগণের উপরে সে নির্ভর করতে পারে না। গোটা জাতি দেশ আজকে বিপদে আছে। এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। 7 নভেম্বর সমাবেশ করাকে কেন্দ্র করে বিএনপি সম্পূর্ণ মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে দলীয় সভানেত্রী ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে হানিফ আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে ভীত হয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নানা রকম ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল্লাহ তারা বুঝতে পেরেছেন
যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে, যদি এই ধারা অব্যাহত থাকে, জনগণ আর কখনো এই বিএনপি জামাতের মতো অভিশপ্ত দলের দিকে আর কখনো ফিরে তাকাবে না। সেই কারণেই তারা মরিয়া হয়ে লেগেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য। আপনারা দেখুন যে বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তারা সমাবেশের জন্য এবং মাইক ব্যবহারের অনুমতি চেয়ে তারা আবেদন করেছিল। অনুমতি পাওয়ার পরে তারা আবার মিথ্যাচার করছে যে তারা নাকি আবেদন চায় না, আবেদন করে নাই। সন্ধ্যার সময় আরো থাকছে কমনওয়েলথ ডেতে কুমিল্লার ময়নামতি যুদ্ধ সমাধিতে 8 দেশের প্রতিনিধি শ্রদ্ধা স্মরণ করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 737 সৈনিককে। দেশের শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীর দূরত্ব। বর্তমান শিক্ষা ব্যবস্থায় তাদের সম্পর্ক যেন শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ হয়ে পড়ছে। শিক্ষাবিদরা বলছেন, বর্তমান শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে চালু করতে হবে মানবিক, সৃজনশীল ও আনন্দময় শিক্ষা। আর এই জন্য পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে কারিকুলামে। পারমিতা হিমের রিপোর্টে বিস্তারিত। বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড তৈরির দায়িত্ব পালন করেন মূলত শিক্ষকই। শুধু ক্লাসরুম নয়, এর বাইরের জগতের সাথে পরিচয় করানো সহ তার পরামর্শই ছাত্রদের জীবনের পাথেয়। কিছুটা আগের প্রজন্মের মানুষদের জিজ্ঞাসা করলেই দেখা যায় প্রত্যেকের জীবনের নির্দেশক, বন্ধু কিংবা আদর্শ হিসেবে উঠে আসে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম। পদে পদে আমার শিক্ষকরা যে আমাকে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যেভাবে গড়েছে, সেটা আমি এখন যে আমি শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে, এটা তার প্রতিফলন। আমাদের কাছে শিক্ষক ছিল একটা মডেল এবং আমরা শিক্ষককে দেখেই বড় হওয়ার স্বপ্ন দেখেছি। যখনই আমি কোনো কাজ করি আসলে আমি কিন্তু তাদের ইমেজটাকেই ফলো করে আমি চলার চেষ্টা করি। তবে এ প্রজন্মের সাথে শিক্ষকদের সম্পর্ক কিছুটা যান্ত্রিকই বলতে হবে। ছাত্র শিক্ষক সম্পর্ক যেন ক্লাসরুমের গণ্ডিতেই সীমাবদ্ধ। কিছু কিছু টিচার আছে শুধু পড়াশোনার মাঝে তিনি লেকচার নেন এবং চলে যান। ভার্সিটিতে মূলত আমাদের টিচারদের সাথে ক্লাসরুমের বাইরে তেমন ইন্টারেকশন হয় না। ওনারা শুধুমাত্র ক্লাসে আসেন, ক্লাসে আসার পরে কিছু কিছু আমাদের পড়াশোনা করেন, বাস এতটুকুই সীমাবদ্ধ। ছাত্র শিক্ষক সম্পর্কের এই পরিবর্তনের জন্য এককভাবে দায়ী করা যাবে না কাউকে। বেড়েছে ছাত্র সংখ্যা, আর শিক্ষার বাণিজ্যিকীকরণের ফলে ছাত্র শিক্ষক সম্পর্ক এখন অনেকটাই যান্ত্রিক। শিক্ষার ক্ষেত্রে ব্যবসা ঢুকে গেছে এবং শিক্ষা অনেকটা কেনা বেচার সামগ্রীতে পরিণত হয়েছে। শিক্ষা এখন আনন্দের ব্যাপার না, শিক্ষা সৃষ্টিশীলতার ব্যাপার না, শিক্ষা হচ্ছে একটা যান্ত্রিক বিষয়ে পরিণত হয়েছে। যেহেতু আনন্দ নেই, কাজেই এর মধ্যে শিক্ষার্থীরাও এর প্রতি আকৃষ্ট হয় না। শিক্ষাবিদরা মনে করেন এ অবস্থার পরিবর্তনের জন্য কারিকুলামে আনতে হবে পদ্ধতিগত পরিবর্তন। ছাত্র শিক্ষক সম্পর্কটা একটু নিবিড় হওয়া দরকার এবং শিক্ষা কারিকুলামে এর একটা পরিবর্তন আসা উচিত। এটা হচ্ছে দুজনের মধ্যে একটা আন্তঃযোগাযোগ, একটা আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার সময়। এই সময়টা যদি শিক্ষার্থীরা হেলায় ফেলায় হারায় বা শিক্ষকরা যদি সেই সুযোগটা না দেয়, তাহলে ভবিষ্যতে শিক্ষার্থীদের এই আদর্শটা আমরা তাদের মধ্যে দেখব না। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে প্রায় 4000 বস্তিতে বসবাস করেন প্রায় 11 লাখ মানুষ। 20 সালে জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ সহ তাদের জীবনমানের উন্নয়নে রাষ্ট্রের তেমন কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ বিশেষজ্ঞদের। তাদের মতে, উচ্ছেদের সমাধান না খুঁজে বৃহৎ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা উচিত সরকারের। আর সিটি কর্পোরেশন বলছে, সরকারের সাথে সমন্বয় করে অপরাধ নির্মূল করা সহ বস্তিবাসীর উন্নয়নে কাজ চলছে। আফজাল হোসেনের রিপোর্ট। আমার দাদি অনেক ছোট থাকতে আমার আব্বারে এই রেল লাইনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার দাদিতে শুনছি যে খুলনা নাকি আমগো জায়গা আছে। তো আমার আব্বাই বলছিল যে আমগরে নিয়ে যায় জায়গাটা বার করবে, কিন্তু আমার আব্বা মারা গেছে আজকে 5 বছর ধরে। ওই জায়গা আমরা আর বার করতে পারিনি। তার বস্তিতে ঠাঁই হওয়ার পেছনের গল্প। এখানে জীবন ধারণের মৌলিক চাহিদা নিয়ে সমস্যা যেমন রয়েছে, তার চেয়ে বেশি আতঙ্ক তাড়া করে ফেরে উচ্ছেদের। আইনা তো খাওয়া যায় এক জায়গা পয়সা, আমি যদি এটাও না থাকে তাহলে তো আর রাস্তায় থাকার জায়গা দিব না। আমার আইডেন্টি কার্ড ছবি মিলিয়ে গেছে, এটা পূর্ণ বাসন দিব, কোনো কিছু দেওয়া মতো হয় না। ঘর ভাড়া লাগে না, পানির সমস্যা, বাথরুম গোসলখানার সমস্যা, চলাফেরার সমস্যা। সারা দেশে মূল আবাসিক ধারণার বাইরে খুপড়ি ঘর বা বস্তিতে বসবাস করেন প্রায় 23 লাখ মানুষ, যার 45% বাস করে রাজধানীতে। রাজধানীতে প্রায় 11 লাখ মানুষ বস্তিতে বসবাস করেন, যাদের প্রত্যেকের জীবনের গল্প একই রকম। তবে প্রশ্ন হচ্ছে বিশাল সংখ্যক এই জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা নিয়ে।
এটাকে একটা ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আসতে হবে। সে সমাজের অংশ, সেও সমাজের মানুষ, সে সমাজে কাজ করে যাচ্ছে, তার প্রতি দায়িত্ববোধটা আমাকে জাগ্রত করতে হবে। কাউকে উচ্ছেদ করে কোনো সমস্যার সমাধান কখনো হয় না। এটা পেরিফেরিতে তাদের কোনো ব্যবস্থা করলে তাদের জন্য সুবিধা হয়। এছাড়া বস্তিকে ঘিরে অপরাধ জগৎ গড়ে তোলার অভিযোগ নতুন নয়। সামনে গাঁজা নিয়ে বয়ে আছে, গাঁজা টাজা সব ধরনের নিশা বানিয়ে নেবে বিক্রি করে। ঢাকা দক্ষিণ সিটি মেয়র বলছেন, অপরাধ নিয়ন্ত্রণ সহ বস্তিবাসীর জীবনমানের উন্নয়নে কাজ করছেন তারা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিষয়টাকে দেখা হয়ে থাকে। আমাদের একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে বিভিন্ন এনজিওদের সহায়তা, তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি। সেই কাজগুলো চলমান রয়েছে। এ বিশাল জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে একটি সুনির্দিষ্ট কাঠামো প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লার ময়নামতির কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন 8 দেশের প্রতিনিধিরা। কমনওয়েলথ ডে উপলক্ষে ব্রিটিশ হাই কমিশনারের নেতৃত্বে এ অনুষ্ঠানে অংশ নেন তারা। এদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ফ্রান্স, স্পেন, মালয়েশিয়ার প্রতিনিধি দল। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও 33 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোহাম্মদ রাশেদ আমিন। এ সময় তারা কমনওয়েলথ যুদ্ধ সমাধির পাশে হলিক্রসের পাদদেশে শ্রদ্ধা নিবেদন করে নিহত সৈনিকদের স্মরণ করেন। এছাড়া নিহতদের শ্রদ্ধায় দাঁড়িয়ে থেকে নীরবতা পালন করেন কিছু মুহূর্ত। 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 737 জন সৈনিককে ময়নামতির যুদ্ধ সমাধিতে সমাহিত করা হয়। সন্ধ্যার সময়ে আরো থাকছে, মাশরাফির কুমিল্লাকে 6 উইকেটে হারিয়ে মুশফিকের বরিশালের প্রথম জয়ের স্বাদ। অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট করছে ঢাকা। বাংলাদেশের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও বহু বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ফিলিস্তিনের। বাংলাদেশের জন্মলগ্নে যে সম্পর্কের বীজ বপন করেছিলেন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তির প্রতীক ইয়াসির আরাফাত। একাধিকবার বাংলাদেশ সফরে এসে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট যে বন্ধুত্বের সম্পর্ক গড়েছিলেন, তার মৃত্যুর 12 বছর পর আজও সে সম্পর্ক অটুট রয়েছে, এমনটাই জানালেন ঢাকা নিযুক্ত ফিলিস্তিনি চার্চ অ্যাফেয়ার্স সিডিএ ইউসেফ এসওয়াই রামাদান। তিনি জানান, বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, আর সেই লক্ষ্যে খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। Whatever we ask Bangladesh to do, they will do. They never hesitate to help and support us. কোনো অনুরোধ করা ছাড়াই বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের সমস্যা সমাধানে কথা বলেছেন। এটা ফিলিস্তিনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই বহিঃপ্রকাশ, যে বন্ধুত্বের বীজ বপন করেছিলেন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের বন্ধু প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত। আগামী 30 নভেম্বর কাতারে অবৈধ অভিবাসীদের 3 মাসের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হবে। সাধারণ ক্ষমার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া অভিবাসীদের 3 বছরের জেল ও 50,000 রিয়াল জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই অবস্থায় আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ প্রবাসীদের কাতার ছাড়া পরামর্শ দেন বাংলাদেশ দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের গেল 1 সেপ্টেম্বর থেকে পরবর্তী 3 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হবে আগামী 30 নভেম্বর। যেসব বিদেশি নাগরিক 2009 সাল থেকে বেআইনিভাবে কাতারে অবস্থান করছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো ধরনের আইনি বাধা ছাড়াই কাতার ছাড়তে পারবেন। আমি কাতারে আসছি 3 বছর। 3 বছর মালিক বেতন দেয় টেবিল করে টাকা নেওয়ার পরে 3 দিন বন্ধ করে দিয়েছে। এরপরে যোগাযোগ করতে পারি নাই, সেই জন্য আমি চলে যেতে চাই। কাতারে 27 মাস কাজ করছি, একটু প্রবলেম হয়েছিল, তো এখন বাংলাদেশ এম্বাসিতে আইসা প্রবলেম সলভ হয়েছে। সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশে ফেরত যাওয়ার অনুরোধ জানিয়েছেন কাতার কমিউনিটি নেতারা। বাংলাদেশে যারা অবৈধভাবে আছে তারা দেশে যাওয়াটা উত্তম। এই সাধারণ ক্ষমার মধ্যে সাধারণ ক্ষমার ডেট 30 নভেম্বর 2016 এর মধ্যেই চলে যাওয়া উত্তম। এবং ফাইন্যান্সিয়াল যদি তাদের কোনো সমস্যা থাকে, আমরা কমিউনিটির যারা আছি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। যেসব অবৈধ বাংলাদেশি কাতার ছাড়তে চান তাদেরকে 30 নভেম্বরের মধ্যে কাতার ত্যাগ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি শ্রমিক সহ অন্য দেশের শ্রমিকরা যারা অবৈধ আছেন তারা যদি চলে যান নিজ নিজ দেশে, তাহলে কাতার কোনো বাধা দেবে না এবং তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপে দেবে না। এবং যেটা আসল কথা হলো, তারা আবার কিন্তু
বৈধ শ্রমিক হিসাবে যে কোনো সময় কাতারে প্রবেশ করতে পারবে এবং আমরা এমবাসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাচ্ছি। কাতারে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট ও বিমানের টিকিট সহ প্রতি রোববার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে সিলিয়া সফরজেল সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে যোগাযোগ করতে বলেছে কাতার কর্তৃপক্ষ। সময় সংবাদ, কাতার। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রোল মডেল এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ দুর্যোগ মোকাবেলার রোল মডেল, এটা আমরা এই এশিয়ান মিনিস্টার কনফারেন্সে তুলে ধরতে সক্ষম হয়েছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য শুনেছেন নিশ্চয়ই আপনারা। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি, তিনি অত্যন্ত ভূয়সী প্রশংসা করেছেন এবং আমাদের এই করণীয়গুলি বিশ্বের বিভিন্ন দেশকে অনুসরণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবার মার্কিন নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হলেও শিগগিরই তা কমে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের পরিকল্পনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ক্যামেরায় মার্কিন নির্বাচন পরবর্তী খবর জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে অংশ নিয়ে মানুষের সংখ্যা কমে এলেও ট্রাম্প টাওয়ারের সামনে প্রতিবাদী স্লোগানের উত্তাপ কমেনি। আমি হিলারির পক্ষে ছিলাম, তার প্রচারণায় আমি যোগ দিয়েছি। ট্রাম্প কিছুতেই আমাদের প্রেসিডেন্ট হতে পারে না। ট্রাম্প যতদিন না সরে দাঁড়াবেন আমরা আন্দোলন চালিয়ে যাব। ট্রাম্পের ঘোষিত শিক্ষানীতি ও বর্ণবাদের প্রতিবাদ জানাচ্ছি আমরা। বিশ্লেষকেরা অবশ্য বলছেন বিক্ষোভের উত্তাপ যুক্তরাষ্ট্রের শীতকাল আসার আগে নিভে যাবে। ফল ঘোষণার পর হিলারির বক্তব্য এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে বারাক ওবামার বরণ সেই ইঙ্গিতই দেয় তারা এখন পরাজয়ের পোস্টমর্টমের দিকে নজর দেবে। এটা জনগণের রায়, জনগণ তাকে ভালো মনে করেছে, তাকে রায় দিয়েছে, এই সমাজ সেটা মেনে নিবে এবং তাকে মানে নেতা হিসাবে নিয়ে, প্রেসিডেন্ট হিসাবে নিয়ে এই সমাজ, এই দেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যে ইমেজ দিয়ে উপস্থিত হয়েছিলেন, এখন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তিনি সংবিধান ও যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কৃতির বাইরে যেতে পারবেন না বলে মত দিলেন রিপাবলিকান পার্টির রাজনীতির একজন পর্যবেক্ষক। লোকাল স্টেট সিনেটর এবং কাউন্সিলম্যান তারা একটা ইউনিটি সমাবেশ ডাকছে এখানে ডাইভার্সিটি প্লাজাতেই, বিকেলে সেটা হবে এবং সেখানে সব ডেমোক্রেটিক পার্টির লোকজন সমবেত হয়ে কিভাবে সামনের দিকে আগানো যায় এবং এই শক্তিটাকে ধরে রেখে পার্টিকে সুসংহত করা যায় আগামী দিনের জন্য, আমি মনে করি যে সেটা সফলকাম হবে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ডেমোক্রেটদের এখন আত্ম অনুসন্ধানের কাজ শুরু করা প্রয়োজন, যে কি করে একটি সম্ভাব্য বিজয় পরাজয় রূপ নিল এবং তাদের লক্ষ্য স্থির করা উচিত 2018 সালে যে কংগ্রেসের নির্বাচন হবে সেখানে ডেমোক্রেটদের আবার প্রাধান্যকে ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকেও পর্যবেক্ষণে রাখার প্রয়োজন আছে, যে ডোনাল্ড ট্রাম্প এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক ঐতিহ্য, সেই গণতান্ত্রিক ঐতিহ্য কতটা অক্ষুণ্ণ রেখে কাজ করতে পারেন সেই দিকটিও উপরও কিন্তু নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের আগামী দিনের রাজনীতি। তুষার আব্দুল্লাহ, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প ও ওবামার বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে জড়ো হয়ে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন বিভিন্ন বয়সী মানুষ। বিক্ষোভের সময় ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে বিক্ষোভকারীরা। ওয়াশিংটন ডিসির পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকেই ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ড, টেনেসি, অ্যারিজোনা, টেক্সাস, অরিগন, ইলিনয় সহ বিভিন্ন রাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে অরিগনে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় 29 জনকে আটক করা হয়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভের পাশাপাশি রাস্তা অবরোধ করে রাখে। এদিকে আগামী 19 ডিসেম্বর ইলেকটোরাল কলেজ প্রতিনিধিরা ট্রাম্পের বিপরীতে হিলারিকে সমর্থন দিলে এখনও ডেমোক্র্যাট প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে বলে একটি ক্ষীণ সম্ভাবনার কথা তুলে ধরেছে নিউ ইয়র্ক পোস্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় উদ্বিগ্ন মুসলিম ও বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনের যে কোনো মুসলিম ও অভিবাসন বিরোধী আইনের বিরুদ্ধে নিউ ইয়র্কবাসীকে সুরক্ষা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। We, for example, believe fundamentally নিউ ইয়র্কে থাকা অন্যদের মতো বৈধ কাগজপত্রহীন শ্রমিকদেরও কিছু অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অনেক আইনই আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেগুলো বিবেচনায় রেখেই বলছি, আপনাদের রক্ষায় নিউ ইয়র্ক প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে নাগরিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়ে থাকি আমরা। সুতরাং ট্রাম্পের পূর্ববর্তী বিভিন্ন বক্তব্যে মুসলিমদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। we have to ensure বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের খবর। এই আসরে প্রথম জয়ের দেখা পেল বরিশালের বুলস। মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 6 উইকেটে হারিয়েছে মুশফিকের বরিশাল বুলস। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 129 রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে 9 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন থিসারা পেরেরা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থকদের হতাশ করে 25 রানে প্যাভিলিয়নে ফেরেন 2 ওপেনার ইমরুল কায়েস ও খালিদ লতিফ। ভালোই খেলতে থাকা নাজমুল হোসেন শান্তর রান আউটের পর লিটন, ইমাদ ওয়াসিম ও নাহিদুলও দ্রুত ফিরলে 73 রানে 6 উইকেট হারায় কুমিল্লা। তবে স্যামুয়েলসের 48 ও সোহেল তানভীরের অপরাজিত 30 রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় মাশরাফির দল। জবাব দিতে নেমে দলীয় 19 রানে দিলশান মুনাবিরার উইকেট হারালেও শামসুর রহমান ও মারানের ব্যাটে ভালোভাবেই এগোতে থাকে বরিশাল। দলীয় 48 রানে শামসুর রহমান আউট হবার পর ব্যক্তিগত 26 রানে প্যাভিলিয়নে ফেরেন মালান। তবে মুশফিক ও পেরেরার 49 রানের জুটিতে জয় অনেকটাই নিশ্চিত হয় বরিশালের। 33 রান করে মুশফিক আউট হলেও পেরেরা অপরাজিত 34 রানে কুমিল্লার বিপক্ষে প্রথম জয় পায় বরিশাল। They have never ever beaten 34 in 20 deliveries. But I got the knock from Mushfiq. But now he's a happy man, and you see how things change. You can win a match. এদিকে মিরপুরে দিনের আরেক ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে সাকিবের ঢাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত 1 উইকেটে 43 রান করেছে ঢাকা। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নাসিরনগরে হিন্দু পাড়ায় হামলার ঘটনার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর নতুন ষড়যন্ত্র চলছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। গোবিন্দগঞ্জে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে আদিবাসী নিহতের সংখ্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। অভিযোগ স্থানীয়দের, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি। শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীর দূরত্ব, পদ্ধতিতে পরিবর্তন এনে সৃজনশীল ও আনন্দময় শিক্ষা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। 20 নভেম্বর শেষ হচ্ছে কাতারে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা। শাস্তি এড়াতে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত, উদ্বিগ্ন মুসলিম ও বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের পক্ষে থাকার আশ্বাস নিউ ইয়র্ক মেয়রের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।